তাহলে আমরা ইফ এর বিষয়টা তোমরা মনে বুঝতে পারছো যে যদি এটা যদি ডি এর মান যদি ফ্রাইডে হয়, সিস্টেম টাইম যদি ফ্রাইডে হয়, এটা বিল্ট ইন ফাংশন, তখন আমাদের কি হবে, তখন আমাদের এই অর্থাৎ যদি ফ্রাইডে হয় তাহলে হ্যাভ এ নাইস উইকেন্ড লেখা দেখাবে। আর যদি আমাদের একাধিক ইফ স্টেটমেন্ট অথবা এলস স্টেটমেন্টের ভিতর যদি একাধিক লাইন থাকে তাহলে সেটাকে আমরা থার্ড কার্লি ব্রেসেসের ভিতর রাখতে হবে। অর্থাৎ এইভাবে এই যে একাধিক তিনটা স্টেটমেন্ট এখানে আছে। স্যার ক্যাপিটাল ডি ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, ক্যাপিটাল ডি এটা আছে যেটা আছে ডে এর জন্য ক্যাপিটাল ডি, এটার উপর আছে টাইম, আমরা টাইম নেওয়ার জন্য আলাদা আছে ডি। ডেট ফাংশনটার ভ্যালু ডি। হ্যাঁ ক্যাপিটাল ডি। হ্যাঁ ক্যাপিটাল ডি। হ্যাঁ, এর জন্য টাইমের জন্য আছে, অথবা আমরা মান্থের জন্য আছে। হ্যাঁ, এই সবগুলোর জন্য আলাদা কোড আছে এখানে, সেগুলো তোমরা নেটে সার্চ করলে দেখবে এরকম অনেক ফাংশন পাবা। এটাকে এখানে দেখাই। ডেটের যদি আমরা এই ইয়ার মান্থ ডে এই সিস্টেমও নিতে পারি, যে আজকের কত সাল, তারপরে কত মাস এবং কত দিন, সেটা আমরা ডেটের ভিতর যদি ডাবল কোটেশনের ভিতর ওয়াই তারপর একটা হাইফেন দিয়ে এম হাইফেন দিয়ে ডে লিখি, তখন কিন্তু আমাদের মানটা ওই ফরম্যাটে চলে যাবে। অর্থাৎ তারপরে এখানে আরো বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। এটা কি আছে, ডেট টাইম সেট ডেট। প্রিন্ট দ্য ডে, ডেট অন দিয়ে দিলে প্রিন্ট দ্য ডে, ডেট, মান্থ, ইয়ার, টাইম, এম আর পিএম, অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু প্রিন্ট হবে। অর্থাৎ এখানে অন জেএস অফ এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমার প্যারামিটার ভ্যালু দেখতে পাচ্ছ তোমরা এখানে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। প্যারামিটার ভ্যালু, সেখানে দেখো এই স্মল ডি লিখলে কি হবে, দি ডে অফ দ্য মান্থ, অর্থাৎ সেটা 1 থেকে 31 দিন, এর ভিতর যে দিন আজকে যততম দিন ঠিক সেই দিনটা শুধু প্রিন্ট করবে। ক্যাপিটাল ডি লিখলে কি হবে দেখো, এ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ ডে, অর্থাৎ এবং 3 লেটার, ফ্রাইডে হলে এফআরআই, সানডে হলে ইউএন, হ্যাঁ, মন্ডে হলে এমওএন, 3 লেটারকে ম্যাচিং করবে, মানে নিবে। মানে স্মল ডে দ্বারা এক কথায় তারিখের প্রথম ডে যেটা হ্যাঁ, তারপরে যে লিখলে ডে অফ দ্য মান্থ উইদাউট লিডিং জিরো, অর্থাৎ কোনো জিরো, যেমন 01 থাকবে, 02, 03, 04 এরকম। আমি যদি চাই যে শুধুমাত্র 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এইভাবে, তখন আমাদের জে লিখতে হবে, জে। আই লোয়ার কেস, সরি লোয়ার কেস এল, লোয়ার কেস এল লিখলে কি হবে, ফুল টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ ডে, অর্থাৎ সেটা পুরাপুরি ডে নামটা পুরাপুরি দেখাবে। হ্যাঁ, এন হলে কি হবে, দি আইএসও এত স্ট্যান্ডার্ড অনুযায়ী নিউমেরিক রিপ্রেজেন্টেশন অফ এ ডে, অন ফর মন্ডে, 7 ফর সানডে, অর্থাৎ আইএসও যে স্ট্যান্ডার্ড অনুযায়ী মন্ডেকে প্রথম দিন ধরে এবং সানডেকে সপ্তম দিন ধরে। অর্থাৎ অন্যান্য কান্ট্রি, আমরা তো ধরি শনিবার থেকে ধরি, কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু রবিবার থেকে হিসাব করে, রবিবার শেষ, অর্থাৎ উইকেন্ড হিসাব করে রবিবার। তাদের রবিবারই কিন্তু ম্যাক্সিমাম দেশে কিন্তু রবিবার ছুটির দিন। হ্যাঁ,
সেটা ওই আমেরিকা দিকে হোক, ইন্ডিয়ায়, তারপরে পাকিস্তানে, তারপর অস্ট্রেলিয়ায়, সব ম্যাক্সিমাম কান্ট্রিগুলো কিন্তু চীন, এই রবিবার কিন্তু ছুটির দিন। তার এস, the English ordinal suffix of the day of the month, 2 characters std, saturday, nd, rd, th, অর্থাৎ এইখানে এই বিভিন্ন ধরনের, যেমন এম, স্মল এম, এম হলে এ নিউমেরিক রিপ্রেজেন্টেশন অফ এ মান্থ ফ্রম 1 to 12, এগুলো নিউমেরিক অর্থাৎ নাম্বার দিয়ে এক মাস, 2 মাস, অর্থাৎ একটা বছরের 1 মাস, 2 মাস, 3 মাস এরকম দেখাবে। আর ক্যাপিটাল এম লিখলে শর্ট টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ মান্থ, অর্থাৎ যদি দেখায় জানুয়ারি JUN 3 লেটার, ফেব্রুয়ারি FEB, তখন আমাদের এই ক্যাপিটাল এম লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে সব কিন্তু এই যা বিভিন্ন ধরনের ফরম্যাটের জন্য বিভিন্ন ক্যারেক্টার কিন্তু আছে, বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, তোমরা এখান থেকে হেল্প নিতে পারো তোমাদের। আচ্ছা, তারপরে আসি। তাহলে এখানে ডির বিষয়টা তো তোমরা বুঝতে পারলে যে কি বোঝাচ্ছে। এলসিফের ক্ষেত্রে যদি একাধিক কন্ডিশন থাকে, যে ইফ যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয় তাহলে এলসিপি আসবে, এলসিপি এসে তখন পরবর্তী কন্ডিশন চেক করবে, তারপর যদি না হয়, যদি কোনোটাই যদি কন্ডিশনে কাজ না করে তখন এলসে চলে আসবে। যেমন একটা এক্সাম্পল এরকম, যে ডেটটা, অর্থাৎ ডেটটা যদি ফ্রাইডে হয় তাহলে হ্যাভ এ নাইস উইকেন্ড লিখবে। আবার যদি এলসিফ ডেটটা যদি সানডে হয়, হ্যাভ এ নাইস সানডে। আবার এলস, হ্যাভ এ নাইস ডে। আমরা সাধারণত অনেক সময় এমন হয় যে আমরা যখন একটা ফেসবুকে লগ ইন করি তখন আমাদের সকালে লগ ইন করলে গুড মর্নিং লেখা দেখায়, আবার বিকালে হলে তখন দেখা যাচ্ছে গুড ইভিনিং এরকম লেখা দেখায় না অনেক সময়, অথবা বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার দেখাচ্ছে। এগুলোর জন্য তো তারা বসে নাই যে অমুক দিন কবে আসবে বা কখন আমি লগ ইন করবো, তখন কোন টাইম থাকবে, তখন আমার সেই টাইম অনুযায়ী আমাকে একটা উইশ করবে, এই ধরনের কোনো সুযোগ নাই। ওইখানে জাস্ট প্রোগ্রাম করা আছে যে আমাদের দেশে যখন 8টা 9টার সময় সকাল সকাল বলা হয়, কিন্তু ওই টাইমে তো অন্য একটা দেশে সেটা সকাল না হয় দুপুরও তো হতে পারে। সেজন্য এটা টাইম জোনের উপর ভিত্তি করে এবং তার লোকেশন কোথায় সেই অনুযায়ী এইভাবে এই মেসেজগুলো সব সেট করা আছে। জাস্ট যে যখন যে লোকেশন থেকে, প্রত্যেকের পজিশন কিন্তু একটা জিওগ্রাফিক একটা লোকেশন আছে, কিন্তু আমি এখানে বসে আছি, আমার একটা লোকেশন আছে, তোমরা যে যার স্থানে আছো প্রত্যেকের এই জিওগ্রাফিক একটা লোকেশন আছে। এটা হচ্ছে ল্যাটিটিউড আর লংগিটিউড, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে প্রত্যেকের একটা পজিশন আছে, এবং এর উপর ভিত্তি করে বলে দেওয়া যাবে যে তার ওইখানে এখন কি অবস্থায় আছে, সকাল আছে নাকি দুপুর আছে নাকি রাত আছে, সে অনুযায়ী তাকে কিন্তু মেসেজ দেখাচ্ছে। আবার ব্যবহার করতে হবে সুইচ স্টেটমেন্ট, অর্থাৎ ইফ এলস গেল, ইফ এলস, তারপর সে এলস ইফ, তারপর সুইচের এক্সপ্রেশন দেওয়া হবে এখানে। এক্সপ্রেশনটা যদি এক্সপ্রেশন নিয়ে, অর্থাৎ এই ভ্যালুটা, অর্থাৎ এখানে এক্সপ্রেশন যে ভ্যালুটা দিব সেটা এখানে থাকবে, যার সাথে যে লেভেলের সাথে ম্যাচ করবে কেজের সাথে, সেই কেজের কোডটা এক্সিকিউট হবে। আর এক্সিকিউট হওয়ার পর কি হবে, ব্রেক, ব্রেক দিয়ে কি হবে, এই সুইচের যে লুপ, এই লুপ থেকে বের হয়ে যাবে। যদি কোনো কেজের কাজই যদি কাজ না হয় তখন এই ডিফল্টের যা বলা থাকবে সেই ডিফল্টের কোডটুকু এক্সিকিউট হবে, অর্থাৎ এইটুকু এক্সিকিউট হবে। এটা এক্সাম্পল দেখি, যে বডি সুইচ এখান থেকে শুরু, আমরা ডেটটা নিয়ে নিলাম আজকে কোন দিন, নেওয়ার পরে কেস মন্ডে যদি হয় তাহলে ইকো প্রিন্ট করবে টুডে ইজ মন্ডে, ব্রেক প্রিন্ট করে বেরোবে। যদি আজকে মন্ডে না হয় তাহলে টিউসডে যদি হয় তাহলে এইটা লাইন প্রিন্ট, যদি টিউসডেও না হয় ওয়েডনেসডে হলে যদি এইটা প্রিন্ট করবে, ওয়েডনেসডেও না হলে তাহলে এর ভিতরে কাজ করবে না, এইটা প্রিন্ট করবে। ব্রেক, ব্রেকের মাধ্যমে কি হবে, ওই সুইচ স্টেটমেন্টের থেকে বেরোয় যাবে। যদি কোনোটার সাথে ম্যাচ না হয়, ওয়ান্ডার হুইচ ডে ইজ দিস, মানে এটা বুঝতে পারতেছে না এটা কোন দিন। হ্যাঁ, এরপর লুপ, তাহলে আমাদের যে
এই ইফ এল সুইচ কেস এগুলো কিন্তু আগেই আমরা জাভাস্ক্রিপ্টেও কাজ করছি, তোমরা সি সি প্লাস প্লাস যাই করো না কেন সবগুলো কিন্তু একই ধরনের। জাস্ট এখানে প্রিন্ট আউটপুট দেখানোর জন্য আমরা সিতে প্রিন্টে ব্যবহার করি, এইখানে আমরা ইকো ব্যবহার করব, এইটুকুই। তাই ছাড়া তেমন কোনো পার্থক্য কিছুই না। লুপ টাইপ, কত ধরনের লুপ আছে? একটা আছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ। ফর লুপে কি কাজ হবে? লুপস থ্রু এ ব্লক অফ কোড এ স্পেসিফাইড নাম্বার অফ টাইমস, একটা ব্লককে নির্দিষ্ট সংখ্যক বার সেটা ঘোরাবে, অর্থাৎ একই লুপটাকে বারবার রিপিট করবে। হোয়াইল লুপ লুপস থ্রু এ ব্লক অফ কোড ইফ অ্যান্ড অ্যাজ লং অ্যাজ স্পেসিফাইড কন্ডিশন ইজ ট্রু, যতক্ষণ না পর্যন্ত আমাদের হোয়াইলের ভিতর যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটা ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা হোয়াইল লুপটা ঘুরতে থাকবে। ডু হোয়াইল ডু লুপস থ্রু এ ব্লক অফ কোড অনস অ্যান্ড দেন রিপিট দ্য লুপ অ্যাজ লং অ্যাজ স্পেশাল কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ একবার ঘটবেই, ডুর ভিতর যেটা বলা হবে সেইটা আগে একবার এক্সিকিউট করবেই। এইখানে যেমন হোয়াইলের ভিতর যদি আমি চেক করি, প্রথমেই চেক করবে, চেক করে যদি কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে বের হয়ে যাবে। দেখো হোয়াইল লুপের ভিতর আমি বলে দিলাম আই লেস দ্যান 5, আয়ের মান যদি 5 থেকে 5 থেকে ছোট হয় তাহলে এই লুপের ভিতর ঢুকবে এবং কাজগুলো করবে। যদি আমরা এমন হয় যে শুরুই করছি 5-এর থেকে বড় কোনো মান দিয়ে, তখন কিন্তু আর একবারও তার ভিতরে কোনো লাইন এক্সিকিউট হবে না। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে অন্যরকম, ডু এর কাজটা করেই ফেলবে, তারপরে চেক করবে হোয়াইলের মান যে আমাদের এটা কি এক্সিকিউট মানে হোয়াইল লুপ কি সাপোর্ট করতেছে। যদি সাপোর্ট করে তাহলে আবার লুপ ঘুরবে, আর যদি হোয়াইল লুপের কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে বের হয়ে যাবে। ফর ইচ লুপ, ফর ইচ লুপের ক্ষেত্রে লুপস থ্রু এ ব্লক অফ কোড ফর ইচ স্টেটমেন্ট ইন অ্যান অ্যারে, অর্থাৎ একটা লুপ ঘুরবে একটা যত মানে আমরা কোড যত কটা কোড আমাদের ব্লকের ভিতর থাকবে, অর্থাৎ আমরা ফর ইচের ভিতর যতগুলো ইয়ে থাকবে সেটা পুরোপুরি লুপ ঘুরবে একটা অ্যারে এলিমেন্টের, প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের জন্য। আমরা এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবো। ফর লুপ, ফর লুপের কন্ডিশন জানা আছে, ফর ইনিশিয়ালাইজেশন i = 0, i is less than 5, i++, এইভাবে লিখি আমরা, এবং তার ভিতর কোড যেমন এখানে একটা এই যে i = 0, i is less than 5, i++, এর ফর লুপের ভিতর এই কাজটা করবে কত সংখ্যক বার? যতক্ষণ পর্যন্ত i এর মান 5 থেকে ছোট থাকবে, আর 4 পর্যন্ত কাজ করবে। 5 হয়ে গেলেই তখন এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, তখন ইকোর কাজটা হবে, অর্থাৎ ওই লুপের ভ্যালুটা প্রিন্ট করে দেবে, অর্থাৎ তখন ভ্যালুটা প্রিন্ট করে দেবে। হোয়াইল লুপ স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে? হোয়াইল লুপের ক্ষেত্রে আগেই কন্ডিশন চেক করবে, তারপরে স্টেটমেন্টগুলো কাজ হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, যে এখানে i = 0 এবং নাম্বার একটা ভেরিয়েবল = 50, হোয়াইল যতক্ষণ পর্যন্ত i এর মান is less than 10 থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে, আর যখনই i এর মানটা 10 বা 10-এর থেকে বড় হয়ে যাবে তখনই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। i এর মান 0 থেকে শুরু করা হচ্ছে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত কাজ হবে। কাজ করার পরে এই লাইনটা প্রিন্ট করে বের হয়ে যাবে। ডু হোয়াইল, অর্থাৎ আগে ডু এর কাজটা করতে দিতে হবে, ডু এর কাজটা করবে, তারপরে হোয়াইলের কন্ডিশন চেক করবে। যদি হোয়াইলের কন্ডিশন যদি চেক করে যদি এটা স্যাটিসফাই করে যে ঠিক আছে এর ভিতর কন্ডিশনের ভিতর পড়তেছে যে i এর মান 5-এর থেকে ছোট আছে, তাহলে আবার ডু থেকে শুরু হবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, i এর মান 0, নাম্বার = 0, ডু i++, অর্থাৎ i এর মান 1 বাড়াবে, 0 + 1 = 1, হোয়াইল i is less than 10, যতক্ষণ পর্যন্ত i এর মান 10-এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আবার লুপ 2 থেকে আবার শুরু হবে, অর্থাৎ এরকম 0 থেকে 9 পর্যন্ত কাজ চলবে। যখন 10 হয়ে যাবে তখন তো এই লুপটা স্যাটিসফাই করতেছে না, যে i এর মান তখন 10-এর থেকে ছোট থাকতেছে না, i এর মান 10 হয়ে যাচ্ছে বা 10 থেকে বড় হয়ে গেল, তখন এই লুপ থেকে বের হয়ে যাবে, তখন লুপ স্টপ at i = এই ভ্যালুটা প্রিন্ট করে দেবে, i এর মান 10 হয়ে গেলে তখন বের হয়ে যাবে এর i এর মান 10। For each loop statement, for each statement is used to loop through array. For each pass, the value of the current array element is assigned to value and the array pointer is moved by on and
in the next pass next element will be processed. যেমন for is array as value, এখানে এক্সাম্পল দেখি যে এখানে একটা অ্যারে এলিমেন্ট নিয়ে কাজ করবে, যেমন একটা অ্যারে টাইপের, এর ভেতরে কি কি আছে, অ্যারে 0 পজিশন আছে 1, অ্যারে 1 পজিশন আছে 2, 2 পজিশনে 3, 3 পজিশনে 4, অ্যারে 4 পজিশনে 5, অর্থাৎ 5টা ভ্যালু আছে 0 to 4 পর্যন্ত অ্যারে। ফর ইচ এর ক্ষেত্রে আমরা অ্যারের ভ্যালু নিব অ্যাজ ভ্যালু, অর্থাৎ ভ্যালুতে রাখবে। তখন অ্যারের প্রথম ভ্যালুটা ভ্যালুতে কত রাখবে, অন, অর্থাৎ অ্যারেকে নিবে ভ্যালুতে, ভ্যালু ভেরিয়েবলে রাখবে এবং পরপর যতক্ষণ না পর্যন্ত অ্যারের মান শেষ না হবে, অর্থাৎ একের থেকে যত সংখ্যক এলিমেন্ট, অর্থাৎ 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট শেষ না হওয়া পর্যন্ত এই ফর ইচ লুপটা ঘুরবে আর এইগুলো প্রিন্ট করতে থাকবে। যেমন ভ্যালু ইজ 1 2 3 4 5, 5 প্রিন্ট করে তারপরে এর কাজ শেষ। ব্রেক স্টেটমেন্ট, আমাদের যদি কোনো একটা কন্ডিশন পেয়ে যদি আমাদের বের হয়ে যেতে হয়, যে একটা নির্দিষ্ট লুপ ঘুরবে, কিন্তু লুপ ঘোরার পর মাঝপথে যদি একটা যোগফল বা একটা গুণফলের মান যদি এরকম হয়, তখন বের হয়ে যেতে হবে, এরকম কোনো কন্ডিশন থাকে, তখন আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। পিএসসি ব্রেক কিওয়ার্ড ইজ ইউজ টু টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ এ লুপ prematurely. তারপর the break statement is situated inside the statement block. If it gives you full control, and whenever you want to exit from the loop, you can come out. After coming out of a loop, immediate statement to the loop will be executed. অর্থাৎ আমরা এই যে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করি, সেটা জাস্ট ওই লুপ থেকে বের হয়, পুরো প্রোগ্রাম থেকে কিন্তু বের হবে না, এবং তারপরে সেই লুপ থেকে বেরোনোর পর তারপরে যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টের কাজ করতে থাকবে। যেমন এখানে একটা এক্সাম্পল, i = 0, হোয়াইল লুপের মাধ্যমে চেক করা হচ্ছে i এর মান 10-এর থেকে কম পর্যন্ত এই লুপটুকু ঘুরবে, এই লুপটুকু ঘুরবে। তাহলে আমাদের i = যদি 3 হয়, তখনই ব্রেক করবে। ব্রেক করা মানে কি, এই হোয়াইল লুপ থেকে অর্থাৎ বের হয়ে যাবে, বের হয়ে যায় কি হবে, এইখানে এই কাজগুলো করবে। অর্থাৎ যেমন লুপ স্টপড অ্যাট i = 3, অর্থাৎ এখানে i এর মান প্রথমে 0, 0-এর সাথে 1 যোগ করলে 1 2 3, যখন 3 হবে, এখানে বলা আছে 10-এর থেকে কম হলে লুপ ঘুরবে, কিন্তু এইখানে আবার বলে দিচ্ছে যে i এর মান 3 হলেই ব্রেক, অর্থাৎ এই হোয়াইল লুপ থেকে ব্রেক হয়ে যাবে। তাহলে i এর মান 3 হয়ে গেলে ব্রেক হয়ে যাবে, অর্থাৎ লাস্টে i এর যে মানটা থাকবে সেই মানটা যা কত প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে। অর্থাৎ এই হোয়াইল লুপ থেকে বের হয়ে তার রিসেন্ট যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটার কাজ এক্সিকিউট করবে। 3 i = 3। কন্টিনিউ স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট মানে এই ব্রেকের উল্টাটা, অর্থাৎ ব্রেক দিয়ে আমরা বের হয়ে যাব, আর কন্টিনিউ মানে আমাদের আবার ওই লুপটাকে ঘোরানোর জন্য চেষ্টা করা হবে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেখি, যে অ্যারে টাইপের অ্যারে ভ্যালু হচ্ছে এগুলা, তারপর ফর ইচ লুপের ভিতর অ্যারে ভ্যালু, এখানে ইফ ভ্যালু = 3 হয় তাহলে কন্টিনিউ, অর্থাৎ ভ্যালু = বলতে এই যে 3 যদি পেয়ে যায় সেটা কন্টিনিউ করবে, বলতে এইখানে যে লাইনটা প্রিন্ট করা হচ্ছিল সেই লাইনটা প্রিন্ট করবে না, প্রিন্ট না করেই এ চলে আসবে ফর ইচে চলে আসবে। অর্থাৎ এইখানে যে 3 এর জন্য যে ভ্যালুটা, অর্থাৎ আমরা যদি অ্যারে ভ্যালু অন প্রথম লুপের প্রথম যে লুপ সেটার জন্য অন নেবে, অর্থাৎ তখন এইখানে এখানে প্রিন্ট করবে হচ্ছে কত, প্রিন্ট করবে হচ্ছে ভ্যালু ইজ এখানে অন। তারপর আবার পরের লুপ এখানে 2 নিবে, 2 নিয়ে এখানে যেহেতু এটার সাথে ম্যাচ করতেছে না, তাহলে এইটার কাজ করবে, এটার কাজ 2 প্রিন্ট করবে, এখানে 2 প্রিন্ট করতেছে। 3 যখন পাবে তখন কিন্তু এটার সাথে ম্যাচ করে যাচ্ছে, ম্যাচ করে গেলে ও কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্টটা, অর্থাৎ ইফের সাথে কন্টিনিউ এই স্টেটমেন্টটাই কিন্তু কাজ করবে, যেহেতু এইখানে এইটা কিন্তু ইফের সাথে সংশ্লিষ্টতা নাই, এই স্টেটমেন্টটা জাস্ট কেবলই এই স্টেটমেন্টটা সংশ্লিষ্ট আছে। অর্থাৎ এইখানে যদি 3 হয়ে যায় তাহলে এইটা কন্টিনিউ হবে, বলতে এই লাইনে আসবে না, এই যে এই লাইনে আসবে না, না এসে আবার ফর ইচের থেকে কাজ শুরু করবে, তখন 3 প্রিন্ট না করে 4-এ চলে যাবে, 4 প্রিন্ট করবে, যে 1 2 3 প্রিন্ট করে নাই, 4 5। তারপরে আসি
কি তোমরা কি মানে বুঝতে পারলে বিষয়গুলো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা এবার আলোচনা করি অ্যারে। এই বিষয়টা, এই অ্যারেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখন আমরা যখন ফাইলে মানে যখন ডাটাবেজ নিয়ে কাজ করব, ডাটাবেজে ডাটা স্টোর করব, ডাটা রিড করব, এইসব কিন্তু তখন অ্যারে নিয়ে কিন্তু কাজ করা হয় আমাদের এই ক্ষেত্রে, ডাটার ক্ষেত্রে। এখন an array is a data structure that stores one or more similar type of values in a single ভ্যালু। অর্থাৎ একটা সিঙ্গেল নাম ব্যবহার করব, কিন্তু তাতে একই টাইপের অনেক সিমিলার টাইপের অনেক ভ্যালু কি স্টোর করা যায় এর ভেতর, কিন্তু টাইপ একই। এটা খেয়াল রাখতে হবে যে টাইপ একই টাইপের। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু স্টোর 100 নাম্বারস, দেন ইনস্টেড অফ ডিফাইনিং 100 ভেরিয়েবলস, অর্থাৎ 100টা ভেরিয়েবল, 100টা ভ্যালু রাখতে গেলে আমাদের 100টা ভেরিয়েবল লাগতো। সে 100টা ভেরিয়েবল ডিফাইন না করে আমরা কি করতে পারি, একটা অ্যারে ডিফাইন করে দিতে পারে যার লেন্থ 100 দিয়ে দিলেই হবে। অর্থাৎ 0 থেকে 99 পর্যন্ত ভ্যালু রাখবে, অর্থাৎ 100। তাহলে দেয়ার আর 3 ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যারে, and each array value is accessed using an ID C, which is called array index. যেমন কি কি নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নিউমেরিক অ্যারে, an array with a numeric index. Values are stored and accessed in linear fashion. এটা হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দিই। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে, an array with string as index, this stores element values in association with key values rather than in a strict linear index. অর্থাৎ লিনিয়ার ইন্ডেক্সে আমরা যেভাবে একটা নাম্বার ব্যবহার করতাম, সেই নাম্বারটা না দিয়ে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওটা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে নাম্বারটা দেওয়া লাগে না। Multi-dimensional array, an array containing one or more arrays and values are accessed using multiple indices. অর্থাৎ এই একটা অ্যারের ডাইমেনশন অনেকগুলো কেমন, আমরা একটা যখন একটা গ্রাফ কাগজে যদি হয় যে প্রত্যেকটা পজিশন, সেলের পজিশন আছে অন 0, অন 2, অর্থাৎ ফার্স্ট রো, ফার্স্ট কলাম, ফার্স্ট রো, সেকেন্ড কলাম, এইভাবে এরকম যদি হয় তখন কিন্তু এরকম পজিশন কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ পজিশন বলতে রো কলাম অনুযায়ী অনেকগুলো অ্যারে, আমরা অনেকগুলো ভ্যালু আমরা রাখি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি একটা অ্যারে মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে, তখন কিন্তু আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে লাগবে। আমরা একবার এক্সাম্পল গুলো দেখি যে নিউমেরিক অ্যারে কেমন হবে। The following examples demonstrate how to create and access numeric array. We have array name এত ফাংশন to create array, অর্থাৎ আমরা যে এই নাম্বার আমরা অ্যারে ব্যবহার করতে হবে এবং তার ভিতর এইগুলো আছে অ্যারের ভ্যালু। এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে নাম্বার আকারে দিয়ে দেওয়া হয়েছে নিউমেরিক, অর্থাৎ 0 পজিশনে নাম্বার, 0 পজিশনে 1 লেখাটা আছে, 1 পজিশনে 2 লেখাটা আছে। আমরা এটাকে ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে নাম্বার অ্যারে, এখানে 1 2 3 4 5 এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি। আবার আমরা এই যে এই মেথড অনুযায়ী নিউমেরিক যে ভ্যালু, সেই ভ্যালুটা দিয়েও আমরা অ্যাসাইন করতে পারি। এই যে প্রত্যেকটা ভ্যালু রাখলাম, নাম্বার 2 3 4, এখানে জাস্ট ভ্যালুগুলো রাখা হয়েছে। এখন আমরা যদি ফর ইচ এর মাধ্যমে আমরা যদি প্রিন্ট করি, ফর ইচ নাম্বার অ্যারে টাইপের অ্যাস ভ্যালু, তখন আমরা যদি প্রত্যেকটা ভ্যালু যদি প্রিন্ট করি, তাহলে আমরা এইভাবে দেখাবে 1 2 3 4 5, অথবা নাম্বার আকারে 1 2 3 4 5 এরকম লেখা দেখাবে। অর্থাৎ পরের এই লুপের জন্য দেখাবে এই 1 2 3 4 5 এরকম। আর এই 1 2 3 4 5 দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে এই আগের ফর ইচ লুপের জন্য, এটার জন্য। আর তার কারণ হচ্ছে এটা এই ভ্যালু নিয়ে কাজ করছে। এরপর অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি যে এক্ষেত্রে একটা অ্যারে, আমরা স্যালারি, এটা একটা অ্যারে টাইপের, এবং এর ভেতরে যদি একাধিক মেম্বার আছে, মনে করি স্যালারির ভেতর মোহাম্মদ যার নাম, তার স্যালারি 2000, কাদির যার নাম, তার স্যালারি 1000, যার নাম, তার স্যালারি 500। এখন যদি আমরা এই কাদিরকে যদি চাই যে কাদিরের স্যালারি কত, সেটা যদি প্রিন্ট করতে চাই,
তাহলে স্যালারি 0 ইন্ডেক্সে থাকবে হচ্ছে মোহাম্মদ ছিল, স্যালারি 1 ইন্ডেক্সে যাবে হচ্ছে কাদের, অর্থাৎ স্যালারি তারপরে আমরা যদি থার্ড ব্র্যাকেটের ভেতরে ইন্ডেক্সের ভেতর যদি কাদের যদি লিখি তাহলে সেটা বুঝে ফেলবে যে এটা 1000। যেমন আমরা এখানে যে প্রিন্ট করছি স্যালারি মোহাম্মদ ইজ, এই যে এখানে স্যালারি ভেরিয়েবল এর ভেতরে আমরা সিঙ্গেল কোটেশনের ভেতর মোহাম্মদ লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মোহাম্মদের সাথে কত প্রিন্ট করবে, এটার মান হবে হচ্ছে এই 2000। অর্থাৎ এখানে মোহাম্মদ এখানে যখন আমরা অ্যাসাইন করব অ্যারের ভিতর, আগে তো আমরা অ্যারের ভিতর জাস্ট ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করছি যে এখানে শুধু ভ্যালু, কিন্তু এখানে আমরা ওই অ্যারের ইন্ডেক্সের ভেতরে প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে আমরা ভ্যালু আলাদা আলাদাভাবে অ্যাসোসিয়েট করে দিব, যে জন্য কেউ বলা হয়েছে এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। দি অ্যাসোসিয়েটিভ অ্যারে আর ভেরি সিমিলার টু নিউমেরিক অ্যারে in terms of functionality, but they are defined in terms of their index. Associative array will have their index as a string so that you can establish a strong association between key and values. Key বলতে কি বোঝাচ্ছে, কি আছে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, এটা আলাদাভাবে অর্থাৎ প্রত্যেকের জন্য আবার আলাদা নাম দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর পজিশনে যে এখানে 0 1 ডিফল্ট হিসেবে একটা ভ্যালু নিব সেটা না, এটার জন্য প্রত্যেকের জন্য আলাদাভাবে আমরা একটা নাম দিয়ে দেবো। যেমন এখানে স্যালারিজ মোহাম্মদ যদি দেই এটা প্রিন্ট করবে হচ্ছে 2000, স্যালারিজ ব্র্যাকেটে যদি কাদের লিখে দেই তাহলে এর জন্য এই কি এর জন্য যে ভ্যালু অর্থাৎ এই 1000, অর্থাৎ এই ভেরিয়েবলের এটা তো অ্যারে টাইপের একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান হবে হচ্ছে 1000, অর্থাৎ 1000 প্রিন্ট করবে। স্যালারি অফ কাদের ইজ 1000। তারপর স্যালারি অফ যারা ইজ এখানে ব্র্যাকেটে সিঙ্গেল কোটেশনের ভিতরে কিন্তু যারা লেখা, যারা ইজ 500 দেখাবে। সেকেন্ড মেথড আমরা আবার যদি এইভাবে যদি লিখি একটা অ্যারে, সেটা হচ্ছে স্যালারি একটা অ্যারে, তার ভিতরে আমরা মোহাম্মদ হিসাবে তাকে অ্যাসাইন করে দিব, তার ভ্যালু দেওয়া হয়েছে হচ্ছে হাই, তারপর হচ্ছে কাদের তার উচ্চতা মিডিয়াম হয়, আর এখানে যারা তার ভ্যালু হচ্ছে লো, অর্থাৎ এই যে অ্যারে টাইপের ভেরিয়েবল তার ভ্যালু হচ্ছে লো। তখন আমরা যদি প্রিন্ট করতে চাই তখন স্যালারিজ মোহাম্মদ দিলেই এই হাই লেখাটা শুধু প্রিন্ট হবে। স্যালারি কাদের ইজ, স্যালারি কাদের ইজ এই ভেরিয়েবলের যে মান, যে ব্র্যাকেটের ভিতর আমরা যে থার্ড ব্র্যাকেটের ভিতর যে অ্যারে টাইপের অ্যারে ভ্যালু কি কি হিসাবে দেওয়া হয়েছে কাদের, তাহলে কাদের রেটটাই ভ্যালুটা নিয়ে আসবে মিডিয়াম। এইভাবে আমরা দেখতে পারবো যে হাই মিডিয়াম লো এইভাবে প্রিন্ট করে দিবে। এবার দেখি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই জিনিসটা একটু খেয়াল করো যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে একটা অ্যারের ভিতর আরেকটা অ্যারে এরকম। The multi-dimensional array each element in the main array can also be an array, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট মেইন অ্যারের ভিতর একটা এলিমেন্ট, তার ভিতর মেইন তো একটা অ্যারে, তার ভিতর আবার অ্যারে, মানে এটা হচ্ছে নেস্টেড অবস্থায় যে একটা অ্যারে তার ভিতর আবার অ্যারে। যেমন এই যে অ্যান্ড ইচ এলিমেন্ট ইন দ্য সাব অ্যারে, অর্থাৎ একটা অ্যারে তার ভিতর যে অ্যারে সেগুলো তো সাব অ্যারে বলা হবে, সাব অ্যারে ক্যান বি অ্যান অ্যারে, সেটা একটা অ্যারে and so on, এইভাবে চলতে থাকবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। In this example we create a two-dimensional array to store marks of 3 students in 3 subject, অর্থাৎ 3 জন স্টুডেন্টের 3টা সাবজেক্টের মার্কস আমরা স্টোর করার জন্য একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিফাইন করব। কিভাবে? This example is an associative array. You can create numeric array in the same fashion, অর্থাৎ এটা অ্যাসোসিয়েটিভ আকারে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিফাইন করছি, এটা আমরা নিউমেরিক অ্যারে হিসাবে ডিফাইন করতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে মার্কস একটা অ্যারে টাইপের ভেরিয়েবল, এখানে অ্যারে ডিফাইন করলাম, এটা অ্যাসোসিয়েটিভ অর্থাৎ অ্যাসোসিয়েশন মোহাম্মদের সাথে, এটাও আবার একটা অ্যারে, অর্থাৎ এইটা একটা অ্যারে, তার ভিতরে আবার কিন্তু মোহাম্মদ একজনের নাম, তার মার্কস গুলো 3টে সাবজেক্টের মার্কস আবার অ্যারে হিসাবে এই যে অ্যারে হিসাবে রাখা হচ্ছে। ফিজিক্স 35, ম্যাথ 30, কেমিস্ট্রি 39, এরকম এই অ্যারের ভিতর আবার মোহাম্মদ একজন, আবার কাদের একজন, এরকম 3 জন, কাদের তারপরে যারা একজন, প্রত্যেকের আবার আলাদা আলাদা ভাবে একটা অ্যারে। তাহলে এখানে কি তোমরা বুঝতে পারছো? তো
এখানে কি বুঝতে তোমাদের সমস্যা আছে টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে আমরা ডিফাইন করলাম? আশা করি রেসপন্স নেই, হয়তো মাইক্রোফোন অবস্থিত না। আচ্ছা, তাহলে আমরা এই অ্যারের ভেতর আবার কিন্তু এই আরেকটা অ্যারে এরকম কাদির, তার ভিতর কিন্তু এই যে আরেকটা অ্যারে, অর্থাৎ একটা অ্যারের ভিতর আছে মোহাম্মদ, কাদির, তারপর হচ্ছে যারা, ওইগুলো আবার প্রত্যেকে আবার একটা অ্যারে হিসাবে 3টে সাবজেক্টের মার্কস নিয়ে কাজ করছে। এখন আমরা যদি এগুলো প্রিন্ট করতে চাই, যেমন আমরা মোহাম্মদের মার্কসগুলো প্রিন্ট করতে চাই, মোহাম্মদের ইকো অ্যাক্সেসিং দ্য মার্ক ডাইমেনশনাল অ্যারে কিভাবে অ্যাক্সেস করব? ইকো মার্কস অফ মোহাম্মদ ইন ফিজিক্স, ফিজিক্সের মার্কস আমরা অ্যাক্সেস করতে গেলে ইকো ভেরিয়েবল মার্কস, তারপরে আমরা প্রথম ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা আমাদের বসাতে হবে কার মার্কস চাই, মোহাম্মদ, এবং পরে কোন কোর্সের মার্কস চাই, তারপরে সেকেন্ড ডাইমেনশনালের ভ্যালু হচ্ছে ফিজিক্স। তাহলে আমরা মোহাম্মদের ফিজিক্সের মার্কসটা পেয়ে যাব। তারপরে মোহাম্মদ মার্কস ফর কাদির ইন ম্যাথের মার্কস জানতে চাইলে আমরা মার্কস যে ভেরিয়েবল তার ফার্স্ট ডাইমেনশনালের ভ্যালু দিতে হবে কাদির, এবং সেকেন্ড ডাইমেনশনাল যেটা পরেরটার ভ্যালু দিতে হবে ম্যাথ, অর্থাৎ কাদিরের ম্যাথ যে মার্কস সেইটা প্রিন্ট হবে এর মাধ্যমে। মার্কস ফর যারা ইন কেমিস্ট্রি, তাহলে যারা এবং কেমিস্ট্রি এই দুটো রাখতে হবে। এবার দিয়ে আমরা এইভাবে প্রিন্ট করতে পারবো। তাহলে এটা মোটামুটি অ্যারেটা গেল। এবার হচ্ছে স্ট্রিং। স্ট্রিং নিয়ে আমরা কিভাবে কাজ করব? অর্থাৎ আমরা স্ট্রিং বলতে আমরা যে কোনো একটা কিছু ক্যারেক্টার একত্রে রেখে আমরা সেগুলোকে একটা স্ট্রিং বলি, তাই তো? যে যেমন এখানে যে এখানে কয়েকটা ক্যারেক্টার আছে, কয়েকটা ক্যারেক্টার, তার ভিতরে স্পেসও থাকতে পারে, এটা ডাবল কোটেশনের ভিতর রাখছি, এটা একটা স্ট্রিং টাইপের। এইভাবে আমরা পিএইচপিতে কয়েক ধরনের, আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরও আমরা এই ধরনের যদি কোনো স্ট্রিং এর যদি কোনো ভ্যালু না রাখতে চাই, তাহলে জাস্ট ডাবল কোটেশন দিয়ে ভিতরে কোনো কিছু না লিখলেই হবে যে এটার ভ্যালু হচ্ছে 0 ক্যারেক্টার, এগুলোতে কোনো ক্যারেক্টার নাই। তারপরে আমরা এইভাবে স্ট্রিং এর ভ্যালু ভিতর ডাবল কোটেশনে দিয়ে আমরা স্ট্রিং এর ভ্যালু অ্যাসাইন করব। এটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল। এখন আমরা একটা ভেরিয়েবল তার ভিতর স্ট্রিং হিসেবে নাম রাখা হয়েছে, নেম। লিটারালি একটা ভেরিয়েবল সিঙ্গেল কোটেশনের ভিতর ভেরিয়েবল উইল নট প্রিন্ট, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের ভিতর দিয়ে যদি আমরা এইটাকে যদি কল করি এই ভেরিয়েবলটাকে, তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এখানে নেম প্রিন্ট হওয়ার কথা, কিন্তু সিঙ্গেল কোটেশনের ধরুন এটা কিন্তু নেমটা প্রিন্ট হবে না, এটা কিন্তু একটা স্ট্রিং হিসাবে নিয়ে নেবে। এটা নেমটাকে একটা ভেরিয়েবল হিসাবে, ভেরিয়েবলটাকে কিন্তু নেম হিসাবে রিপ্লেস করবে না। কিন্তু আমরা যদি এটা প্রিন্ট লিটারালি বলতে আসছে, জাস্ট এই লিটারালি যে ভ্যালু কোনটা, এইটা এই স্ট্রিংটা প্রিন্ট করে দিবে। আর যদি আমরা ডাবল কোটেশনের ভিতর যদি এইভাবে লিখি, অর্থাৎ লিটারালি একটা ভেরিয়েবল তার ভিতর ডাবল কোটেশনের ভিতর মাই ভেরিয়েবল উইল প্রিন্ট। এখন এই ভেরিয়েবলটা যেহেতু আমরা ডাবল কোটেশনের ভিতর লিখছি, যে এখানে ডাবল কোটেশন, এইখানে ডাবল কোটেশনের ভিতর লিখছি, সেহেতু এই ভেরিয়েবলটাকে রিপ্লেস করবে নেম দিয়ে, অর্থাৎ লেখা দেখাবে মাই নেম উইল প্রিন্ট এইখানে, অর্থাৎ প্রিন্ট লিটারালি বললেই এখানে ভেরিয়েবলটা রিপ্লেস হয়ে যাবে নেম দিয়ে। আমাদের এইভাবে প্রথম লাইনটা দেখাবে মাই ভেরিয়েবল উইল নট প্রিন্ট, এইখানে ভেরিয়েবলে যা ভেরিয়েবলই কিন্তু রয়ে গেছে, আর পরেরটা কিন্তু ভেরিয়েবলটা রিপ্লেস হয়ে নেম, জাস্ট ডাবল কোটেশন দেওয়ার কারণে। সিঙ্গেল কোটেশন দিলে ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে না। আর যদি আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন দেয়ার আর নো আর্টিফিশিয়াল লিমিট অন স্ট্রিং লেন্থ, এখানে কোনো স্ট্রিং এর কোনো লেন্থ ফিক্সড নাই, যত সংখ্যক আমরা নিতে পারবো, উইথিন দ্য বাউন্ড অফ অ্যাভেলেবল মেমোরি থাক সাপেক্ষে আর কি, ইউ আউট টু বি এবল টু মেক আর্বিট্রারি লং স্ট্রিং দ্যাট আর ডিলিমিটেড বাই ডাবল কোট, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, আর pre-processed in both the following two ways by PHP. Certain character sequence begin with backslash are replaced with a special character, এবং variables name starting with $sign are replaced with string representation of the values. অর্থাৎ যদি আমরা কোথাও $sign লিখি, সেটা কিন্তু একটা ভেরিয়েবল হিসেবে নিয়ে নেবে $sign। তারপরে এখানে যদি আমরা নিউ লাইন, যদি \n ইজ রিপ্লেসড বাই দ্য নিউ লাইন ক্যারেক্টার, আউটপুটে কিন্তু এই এনটা লেখা দেখা যায় না, এটা তো নিউ লাইন হয়ে যায়।
ব্যাকস্ল্যাশ আর যদি কোথাও লিখি সেটা কিন্তু ক্যারেজ রিটার্ন, অর্থাৎ একটা স্পেস তৈরি হবে। ব্যাকস্ল্যাশ টি হলে একটা ট্যাব ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ ডলার সাইন তখন কিন্তু একটা ডলার সাইন দেখাবে। আর যদি আমরা নর্মাল ডলার সাইন যদি লিখি, সেটা কোনো ভেরিয়েবলের কোনো টেক্সটের আগে যদি ডলার সাইন লিখে ফেলি, তাহলে কিন্তু সেটা একটা ভেরিয়েবল হিসেবে নিবে। দেখা যাচ্ছে আমরা একটা জিনিস লিখলাম যে রিপ্লেস $500, 500-এর পর ডলার সাইনটা দিয়ে ফেললাম, তখন কিন্তু এই ডলারটা প্রিন্ট করবে না। এই ডলারটার পরে যে টেক্সটটা থাকবে সেইটার সাথে অ্যাড হয়ে সে একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ আমরা যদি ডলার সাইন যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের তার আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হবে। তারপর যদি একটা কোটেশন, ডাবল কোটেশন প্রিন্ট করতে চাই, তার আগে কিন্তু আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই ডাবল কোটেশনটা প্রিন্ট হবে না। ওটা আমাদের টেক্সটের, অর্থাৎ এইখানে যদি আমরা এইখানে একটা ডাবল কোটেশন দিয়ে ফেলি যে মাই ভেরিয়েবল উইল, এখানে ডাবল কোটেশন, তারপরে লিখলাম প্রিন্ট, তাহলে কিন্তু প্রিন্টটা কিন্তু এই এই ব্লকের থেকে বাইরে চলে যাচ্ছে। আর যদি আমরা নর্মালি যদি প্রিন্ট করতে চাই ডাবল কোটেশন, তখন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর আমরা একটা ইয়ে দেবো, অর্থাৎ কোটেশন দেবো, ডাবল কোটেশন দেবো। যেমন এইখানে কিন্তু খেয়াল করতে হবে যে ব্যাকস্ল্যাশ এন এর আগে কিন্তু একটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয়েছে, জাস্ট পরের লাইনে যাওয়ার জন্য। তারপর যদি একটা ব্যাকস্ল্যাশ যদি প্রিন্ট করতে হয়, তখন ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে। স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর, স্ট্রিং কনক্যাটিনেশন এর আগেও দেখা হয়েছে জাভাস্ক্রিপ্টে, যে ডট সিম্বল দিয়ে কিন্তু কনক্যাটিনেট বলতে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং মার্জ করা, অ্যাড করতে গেলে। যেমন আমাদের এই স্ট্রিং একটা ভেরিয়েবল, এর ভ্যালু আছে হ্যালো ওয়ার্ল্ড, আর এই স্ট্রিং 2 আর একটা ভেরিয়েবল, এর ভ্যালু আছে 1 2 3 4। এখন আমরা লিখতে যাচ্ছি এরকম যে হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 4, এরকম একটা লাইন প্রিন্ট হবে। তখন আমাদের দুটো স্ট্রিংকে মার্জ করতে গেলে, কনক্যাটিনেট করতে গেলে, আমাদের প্রথম স্ট্রিংটা লিখলাম, তার সাথে আমরা একটা স্পেস, যেহেতু এর ভিতরে একটা স্পেস আছে হ্যালো ওয়ার্ল্ডের পর, প্রথম স্ট্রিং এর কাজ হচ্ছে জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করবে। তারপরে ডট দিয়ে এই দুটো কোটেশন দিয়ে তার ভিতর ব্ল্যাঙ্ক, অর্থাৎ একটা স্পেস দেওয়া, স্পেস দেওয়ার মাধ্যমে আমাদের জাস্ট এইখানে একটা স্পেস প্রিন্ট হবে, অর্থাৎ এর সঙ্গে অ্যাড হবে ওই স্পেসটা। তারপরে আমাদের এই স্পেসের সাথে আমাদের অ্যাড করতে হবে এই স্ট্রিং 2, অর্থাৎ এই লেখাটাকে অ্যাড করবে। সেজন্য আমাদের এখানে আর একটা ডট অপারেটর দিতে হবে, অর্থাৎ এই কনক্যাটিনেট টু স্ট্রিং ভেরিয়েবল টুগেদার ইউজ ডট অপারেটর। ডট অপারেটর ব্যবহার করে আমাদের এই ভেরিয়েবল অ্যাড করার জন্য এইখানে ডট একটা, আবার এটা ব্ল্যাঙ্ক স্পেসের জন্য আবার একটা ডট দিয়ে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা স্ট্রিং লেন্থ ব্যবহার করার জন্য আমরা strlen ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করব। যদি আমরা জানতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড এইখানে এই লেখাটা লেন্থ কত, তাহলে আমরা strlen ফাংশনের ভেতরে আমরা ওই স্ট্রিংটা দিয়ে দিলেই সেই স্ট্রিং এর লেন্থ দেখা দেবে। অর্থাৎ এর লেন্থ কত, 12 বলতে হচ্ছে এখানে 12টা ক্যারেক্টার আছে, সেটা স্পেস, এই ব্ল্যাঙ্ক স্পেস সহ। এইচ 1 ই 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে কোলন এক্সক্লেমেশন মার্ক সহ 12, অর্থাৎ 12টা ক্যারেক্টার আছে। এরপরে স্ট্রিং পজিশন একটা বিল্ট ইন ফাংশন, তার মাধ্যমে আমরা একটা স্ট্রিং এর, আমরা একটা টেক্সটের ভেতর ওই স্ট্রিংটা কততম পজিশনে আছে সেটাও আমরা বের করতে পারি। যেমন আমরা ইকো str পজিশন, স্ট্রিং পজিশন হ্যালো ওয়ার্ল্ড, এই টেক্সটের ভেতর ওয়ার্ল্ড লেখাটা কোথায় আছে, কততম পজিশন থেকে আছে। তাহলে হ্যালো 0 অন, অর্থাৎ টেক্সটের প্রত্যেকটা পজিশন 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 6, অর্থাৎ 6 নম্বর পজিশন থেকে ওয়ার্ড লেখাটা আছে, 6 প্রিন্ট হবে। As you can see the position of the string word in our string in position 6. The reason is that it is 6 and not 7 নয়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা পজিশনে এইচ এর পজিশন, আমরা যেমন অ্যারেতে পজিশন হিসেবে ধরি প্রথমটা আছে 0, ইন্ডেক্সটা 0 থেকে ধরি, সেহেতু এরও পজিশন প্রথমটা 0 পজিশন এইচ, তারপর ইটাকে 1 পজিশন 2 পজিশন, এই জন্য
এইটাকে ধরা হয়েছে স্পেসটাকে 5 পজিশন এবং এই ডাব্লিউটাকে 6 পজিশন থেকে শুরু, অর্থাৎ is that the first position in this string is 0 not on, অর্থাৎ অন ধরা যাবে না, ফার্স্ট পজিশন 0 থেকে ধরতে হবে। তা মোটামুটি স্ট্রিং পর্যন্তই, এটা এই পর্যন্ত আজকে আলোচনা। এর পরবর্তীতে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে আমরা ওয়েব ডিজাইনে কিভাবে ওইগুলো নিয়ে কাজ করব সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা কি আশা করি এখানে না বোঝা তেমন কিছু নাই, সবগুলো ইজি, এবং আগে জাভাস্ক্রিপ্ট বা যে টার্মগুলো আলোচনা করা হয়েছে সবগুলো কিন্তু সেম প্রায়।